অবশেষে অবশেষে অযোগ্যদের তালিকা প্রকাশ করলো এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই তালিকা ইতিমধ্যেই প্রকাশ্যে। আর তারপরে আপনাদের মনে হয়তো প্রশ্ন এটা জাগতেই পারে, ঠেলার নাম কি বাবাজি? কেন বলছি এ কথা? কারণ পরিস্থিতি যে জায়গায় গিয়েছে তাতে আপনারা জানেন, এই তালিকায় যে সমস্ত অযোগ্যদের নাম সামনে এসছে সেই নামগুলোকে আপনারা যদি বিবেচনা করেন তাহলে পরে মোটামুটিভাবে তৃণমূল যোগ সুস্পষ্টভাবে প্রকাশ্যে চলে আসছে। আর এই তৃণমূল যোগ প্রকাশ্যে আসবার পর বহু প্রশ্ন, যে প্রশ্নগুলো এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি। তালিকা প্রকাশে লাগলো কেন এতক্ষণ সময়? সব থেকে বড় প্রশ্ন, যেখানে 1806 জন দাগি নাকি তারাই করবে দুর্নীতির তথ্য ফাঁস। এখন এই দুর্নীতির তথ্য যে ফাঁসের জায়গা আসছে, সুপ্রিম নির্দেশ যদি না থাকতো তাহলে কি তালিকা প্রকাশ হতো? আরো বড় প্রশ্নের জায়গা। এখন খুব স্বাভাবিকভাবে যারা দাগিরা রয়েছেন, যাদের নাম ইতিমধ্যেই সামনে এসছে, এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে যে কে কি বলে ঠেলার নাম বাবাজি, যেটা বলছিলাম আমি। ধাক্কা খেয়ে এবার 1400 দাগির অ্যাডমিশন বাতিল হলো, চাকরি গেল, টাকাও গেল, গেল সামাজিক সম্মান। আর দাগিদের তালিকা জুড়ে যেখানে শাসক দলের নেতাদের নেত্রীদের হাত ধরে এক একজনের স্থান, আর এই স্থান যেভাবে আমরা দেখতে পাচ্ছি, সেখানে কেউ আছেন কাউন্সিলর, কেউ আছেন মন্ত্রী কন্যা, কেউ আছেন দাপুটে নেতা স্ত্রী। আর ঠিক এই জায়গাতেই দাগিদের আবার কেউ কেউ বলছে যে যদি তালিকা ভুল প্রমাণিত করতে পারেন তার জন্য কি করবেন না, আবারও আদালতের দ্বারস্থ হবে। এখন বাংলা জানতে চাইছে যে জায়গা, তা হচ্ছে দাগিরা যে টাকা দিয়েছেন তারা কাদের হাতে দিয়েছেন, তাদের পরিচয় কি সামনে আসবে? যেটা সামনে আসা উচিত বলে প্রত্যেকে মনে করেন। ইতিমধ্যেই জীবন কৃষ্ণ সাহা, তার হেফাজত আপনারা জানেন, ইডি হেফাজত থেকে পুলিশ হেফাজত, জেল হেফাজত হয়েছে, মাফ করবেন। আর এই হেফাজতের পরবর্তী সময় আর নতুন নতুন কি কি তথ্য, তা অবশ্যই সময় বলবে, যত সময় এগোবে তত আরো স্পষ্ট হবে। কিন্তু এ প্রসঙ্গে বলতে বলতে একটু পরিবর্তনের জায়গায় যাই। মানে পরিবর্তন বলতে খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন যে পরিবর্তন হয়তো চেয়েছিলেন আম পাবলিক, সাধারণ মানুষ, যে চাকরি করবেন তারা, যারা যোগ্য, যারা কাউকে টাকা দেননি। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাদের নাম এবার প্রকাশ্যে চলে আসছে, প্রথম নাম জানাই নির্মল মাঝি, যার নাম এই মুহূর্তে সব থেকে হয়তো শিরোনামের প্রথম জায়গায়। কে চাকরি পেলেন একটু দেখাই আপনাদেরকে, মাফ করবেন, নির্মল ঘোষ, তার পুত্রবধূ পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম, সেই নাম এবার সামনে। তো এক এক করে সেই নামগুলো সামনে দেখাই আপনাদের, এই মুহূর্তে দেখাচ্ছি। এবং লিস্টে যে নাম আপনারা দেখতে পাচ্ছেন, শম্পা ঘোষ। রাজনৈতিক মহলে তো স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়াবে, চাঞ্চল্য আগেও ছড়িয়েছিল, প্রশ্নগুলো সেই সময় প্রশ্ন আকারে ছিল। এবার সেই প্রশ্নের উত্তর হয়তো সামনে আসছে, এক এক করে সেই উত্তর। এই মুহূর্তে প্রথম যার নাম আপনাদেরকে সামনে নিয়ে আসলাম, বিধানসভার মুখ্য সচেতকের পুত্রবধূ। কি বলছেন নির্মল ঘোষ এ প্রসঙ্গে, কি তার মন্তব্য শুনুন। শম্পা ঘোষের নাম রয়েছে, তাতে কি হয়েছে? এটা কি আপনার কি হয়েছে তাতে? ল উইল টেক ইট অন কোর্স। কে হতে পারে কে হতে পারে না, আইন তো চলছে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে। ল উইল টেক ইট অন কোর্স। আমি জানি না সেটা, আমার কথা হচ্ছে কি আত্মীয় স্বজন নিয়ে তুমি এটা যা বেরিয়েছে, তোমরা যা পেয়েছো, ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। ল উইল টেক ইট অন কোর্স। সত্য 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 বেরোবে, টেক ইট অন কোর্স, সত্য বেরিয়ে যাবে। করতে পারবো না কিছু না দেখে, আমার কাছে তো কিছু আসে। আমার কাছে কোনো কাগজ নেই, আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কোনো কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে, মিথ্যাও বেরিয়ে আসবে। চলুন এ প্রসঙ্গে এবার স্থানীয় বিজেপি নেতা কি বলছেন সেটা শোনাবো। পাশাপাশি বিজেপি নেতা অর্জুন সিং, তারই বাকি প্রতিক্রিয়া শুনুন। নান্টু ঘোষে যারা ইতিহাস জানে
তারা সবই কিছু জানে নান্টু ঘোষ কী ছিল, নান্টু ঘোষের কী ব্যবসা আছে, অত বড় বড় বাড়ি, অত তার পুত্রবধূ এখন টেম্পটেড লিস্টে নাম এসছে। ঘোষ বরাবরই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। নান্টু ঘোষ ট্রেড ইউনিয়ন করার লোক, এলাকায় একটাও কারখানা চলে না, তাই একটাই আছে, তৃণমূল করছে, এর থেকে বড় যোগ্যতা আর কি আছে। ব্রাত্য বসু তো বলেছিল অফিসিয়ালি যে তৃণমূল করলে, আমাদের দল করলে আমরা চাকরি দিই। নিয়ে দল করা অযোগ্য লোককে চাকরি দিচ্ছে এইরকম। সবে তো 1804 জনের তালিকা বেরিয়েছে, বাকি তালিকা যখন বেরোবে তখন হয়তো দেখা যাবে মুখ্যমন্ত্রীর বাড়ির কোনো আত্মীয়রও নাম এসছে। আজকে পানিহাটি বিধানসভার বিধায়কের ছেলের বৌমা, কালকে দেখা যাবে আরো অন্য কোনো নেতার। এই দুর্নীতি তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে আছে। অযোগ্যরা চাকরি করবে আর যোগ্যরা ধর্মতলার রাস্তায় বসে থাকবে, এটাই তো বর্তমান শিক্ষা ব্যবস্থা। খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক শোরগোল তো থাকবেই গোটা ঘটনা প্রকাশ্যে আসবার পর। এখন এ প্রসঙ্গে দাঁড়িয়ে এলাকায় যখন আমাদের প্রতিনিধি পৌঁছলেন শান্তনু আচার্য, সেই সময় সেখান থেকে কি প্রতিবেদন তুলে ধরেছিলেন দেখুন। শম্পা ঘোষ, সেই শম্পা ঘোষের পরিপ্রেক্ষিতে কিছুই বলতে চাইলেন না পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, এবং তিনি সরাসরি একটা কথা জানালেন, সমস্তটা আইন আদালতেই বিচার হবে। এই মুহূর্তে নির্মল ঘোষ পানিহাটির বিধায়ক এবং বিধানসভার মুখ্য সচেতক, তিনি সরাসরি এই কথাই জানালেন, যদি লিস্টে নাম এসে থাকে, আইন আছে, আদালত আছে এবং আইন আদালতেই সমস্তটা বিচার হবে। পানিহাটি থেকে ক্যামেরায় ধীমল দত্তের সঙ্গে শান্তনু আচার্য, ক্যালকাটা নিউজ। এ তো গেল এই ছবি দেখালাম আপনাদেরকে, যেটা সব থেকে বড় সড়ো প্রকাশ্যে শম্পা ঘোষের নাম সামনে আসায় রাজনৈতিক মহলে শোরগোল তো পড়বেই। এবার পিংলা, সেখানকার তৃণমূল অঞ্চল সভাপতি, তার নামও প্রকাশ্যে আসছে। আমি দেখাই আপনাদেরকে, তৃণমূলের এই অজয় বলে যে ব্যক্তির নাম সামনে আসছে, অজয় মাঝি তার নামও প্রকাশ্যে আসায় খুব স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এবার পিংলা। এবং সেই পিংলায় যে ঘটনা, সেই ঘটনায় আরো একবার রাজনৈতিক মহলে শোরগোল তো পড়তে বাধ্য। তালিকা প্রকাশ করবার পর যে নাম সামনে আসছে তাতে এক এক করে চাঞ্চল্য, আর সেখানে তৃণমূল যোগ তা যে সুস্পষ্টভাবে সামনে চলে আসছে। যে অভিযোগগুলো বারবার বিরোধীরা করেছিলেন সেটা হয়তো আবারও নতুন করে এই লিস্ট সামনে আসবার পর তা প্রকাশ্যে আসায় শোরগোল এবং চাঞ্চল্য। চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করবার পরে এবার পিংলা ব্লকের জলচক 2 নম্বর অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতির নাম প্রকাশ্যে। দেখাচ্ছি ছবি, এক পাশে তার নাম আপনারা দেখতে পাচ্ছেন, আরেক পাশে যেখানে দাঁড়িয়ে সুস্পষ্টভাবে তার নাম সামনে রয়েছে। চলুন আমরা কথা বলেছিলাম তার সঙ্গে, অজয় মাঝি, তার সঙ্গে টেলিফোনিক সাক্ষাৎকারে তার কি বক্তব্য, কি প্রতিক্রিয়া শুনুন। আমি 22 বছর প্রাইভেট টিউশন অনেক ছাত্রছাত্রী পড়িয়েছি। 10 বছর জলচক স্কুলে আমি শিক্ষকতা করেছি। মহার স্কুলে আমি প্রায় 6 বছর কাজ করেছি। আপনি খোঁজ নিয়ে দেখবেন, যদি একটা ছাত্রছাত্রী, একটা শিক্ষক, আমার যারা সহকারী ছিলেন বা প্রধান শিক্ষক, ওদের কাছে স্টেটমেন্ট নেবেন। যদি কেউ অযোগ্য বলে, আমি আপনার সামনে মিডিয়া প্রকাশ করবো। নিজের শিক্ষকতার জীবনে মাপকাঠিতে আমি কোন রকম অযোগ্য নই। আমার চিন্তা ভাবনা বা আমার শিক্ষার অনুযায়ী আমি এটুকু দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আমি যথোপযুক্ত শিক্ষা প্রদান করেছি, সে জায়গায় কোনো ঘাটতি নেই। এবার এসএসসি কেন, কিভাবে, কি করছে, তার আইনি প্রক্রিয়া আলোচনার জায়গা আছে। এই জায়গাতে আমি আরো বিশেষ কিছু বলছি না। আর এ প্রসঙ্গে পিংলার বিধায়ক তার প্রতিক্রিয়া না শোনালেই নয়। খুব স্বাভাবিকভাবে কি বলছেন পিংলার বিধায়ক শোনাবার চেষ্টা করি, শুনুন। কে চাকরি পাবে আর কার চাকরি যাবে তার জন্য কোনো রাজনৈতিক দল কোনোদিন দায়ী থাকে নাকি? আমি আমার রাজনৈতিক জীবনে কোনোদিন কারোর চাকরি সুপারিশ করিনি, কারোর চাকরি করেও দিইনি, ভবিষ্যতেও করব না। তাই যার কথা তোমরা বলছো অজয়, সে সবং বিধানসভা কেন্দ্রের একটি অঞ্চলের সভাপতি। আমি এখন দলের এই ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি। স্বাভাবিকভাবে আমাকে সবার সাথেই কাজ করতে হচ্ছে। কার ছবি বের করবে, কার ছবি বের করবে না, এখন আমার সাথে এরকম হাজার হাজার লোকের ছবি আছে। তো আমি কি জানতাম নাকি সে চাকরি পেয়েছে বা তার চাকরি যাচ্ছে? এগুলো তোমাদের ছিদ্রান্বেষণ, এটা করে কিন্তু খুব লাভ হবে না। আর রাজনৈতিক দলকে জড়িয়ে যারা এই সমস্ত দোষারোপ করতে চাচ্ছে, আমার মনে হয় তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের কে কলঙ্ক দিতে চাচ্ছে। এটা
শোনালাম আপনাদেরকে অজিত মাইতি, তার প্রতিক্রিয়া আপনারা শুনলেন পিংলার বিধায়ক। এবার খুব স্বাভাবিকভাবে বিধায়ক যেটা বলছিলেন তার কথা সূত্র ধরে যদি এবার আমরা আরও একটা জায়গায় নজর রাখবার চেষ্টা করি, সেখানে একেবারে সরাসরি আপনারা দেখতে পারবেন একেবারে তালিকায় তৃণমূল নেতা শামসুদ্দিন আহমেদ, তার নাম সামনে চলে এসছে। আর খুব স্বাভাবিকভাবেই এরকম ধরনের নাম সামনে আসায় শোরগোল তো পড়বেই, রাজনৈতিক চাঞ্চল্য তো তৈরি হবেই। একটু দেখাই আপনাদেরকে 1531 নম্বরে তালিকায় স্থান করে নিয়েছেন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এবং এই নেতা শামসুদ্দিন আহমেদ, যিনি তৃণমূল নেতা, জেলা পরিষদ সদস্য সারিকা খাতুনের স্বামী হচ্ছেন এই শামসুদ্দিন। এবং তালিকায় যেটা বলছিলাম 1531 নম্বরে তার নাম, মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অত্যন্ত ঘনিষ্ঠ এই শামসুদ্দিন আহমেদ। চলুন শোনাই তার পরিবারের প্রতিক্রিয়া, কি বলছেন। বেশ কিছুদিন ধরেই করতেন, কয়েক বছর ধরেই করতেন আর কি। খারাপ লাগছে না? অবশ্যই খারাপ লাগবে, লাগবে না কেন। পরিবারের বক্তব্য আপনাদেরকে শোনালাম। সাবিনা ইয়াসমিন মন্ত্রী কি বলেছেন টেলিফোনে, তার সঙ্গে আমরা যখন কথা বলি, শুনুন একবার। কে কিভাবে চাকরি পেয়েছে আমার পক্ষে তো বলা সম্ভব নয়। এবার 2018 সালে ধরো যে আমি তৃণমূল কংগ্রেসে এসেছি, আর এটা হচ্ছে 2018 সালের আগে ওদের চাকরি পেতে পারে কি, ও তো অলরেডি করছিল কংগ্রেসের আমলে, মানে আমরা যখন কংগ্রেস করতাম তখন ও চাকরি পেয়েছে। এবার কিভাবে পেয়েছে এটা তো বলতে পারবো না ভাই। ঘনিষ্ঠ কেন ভাই, ও তো ওর বউ তো জেলা পরিষদের মেম্বার, আমরা তো জানতাম না কিভাবে পড়েছে। বা সত্যিকার যদি হয়ে যেত তো এটা তো আমরা বলতে পারবো না, কারণ আমার তৃণমূলে আসার পর তো হয়নি, তৃণমূলে কংগ্রেসে থাকাকালীন চাকরি পেয়েছে। তো এটা কিভাবে হয়েছে কি করে বলবো বলো। এদিকে এসএসসির যে অযোগ্যদের তালিকা, তাতে আরো দুজনের নাম যুক্ত হয়েছে। অযোগ্যদের এই তালিকায় আরো যে দুজন, তাদের নামও আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। যেমনটা নাম, প্রথম নাম আপনাদেরকে জানাই রোশনারা, যার নাম রোশনারা বেগম বলে খবর পাচ্ছি আমরা, এবং দ্বিতীয় নামটি হচ্ছে সঞ্চিতা দাস। ছবিও দেখাচ্ছি আপনাদেরকে তার পাশে। এসএসসির প্রকাশিত অযোগ্যদের জায়গায় এই দুজন যাদের নাম অ্যাড হয়েছে, চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে হচ্ছেন রোশনারা। আরো একবার জানাই, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, কয়েকদিন আগে ব্যাপকভাবে শিরোনামে উঠে এসেছিলেন এই হামিদুল রহমান। তার মুখ থেকে যে ধরনের মন্তব্য বেরিয়েছিল, সেই মন্তব্যে কুকথায় তার খবর এসেছিল প্রকাশ্যে। আর দ্বিতীয় জন কালীগঞ্জ হাই স্কুলের শিক্ষিকা, যেমনটা রোশনারা জানতে পারছি আমরা। আর দ্বিতীয় যে নাম সঞ্চিতা দাস, সেই নামটিও অ্যাড হয়েছে। অর্থাৎ এই দুজন অযোগ্যদের তালিকায় যুক্ত হলো। চলুন এবার রাজপুর সোনারপুর পুরসভা, সেখানকার কাউন্সিলর যার নাম প্রকাশ্যে চলে আসছে এবার সোনারপুর, সেখান থেকেও একের পর এক নাম এসছে প্রকাশ্যে। আর সেই নামগুলোর দিকেও নজর রাখবার চেষ্টা করি আপনাদেরকে, বাদ যাচ্ছে না কিছুই। এক এক করে যেভাবে নাম প্রকাশ্যে এসছে, তাতে খুব স্বাভাবিকভাবেই আপনাদের মনে যেমন প্রশ্ন, স্বাভাবিকভাবে প্রত্যেকের মনে সেই প্রশ্ন এই মুহূর্তে দানা বেঁধেছে। নামগুলো শোনাই। এই মুহূর্তে টাকা দিয়ে তৃণমূলের প্রভাব কাটিয়ে নাকি চাকরি পাননি বলে খবর, কিন্তু কিভাবে চাকরি পাওয়া যায়, যোগ্যতা নিরিখে নাকি চাকরি পেয়েছেন। তার নাম হচ্ছে কুহেলি ঘোষ। যদিও তিনি বলছেন এমনটা, লড়াই করেছিলেন, আগামী দিনে লড়াই চালিয়ে যাবেন, এমনটাও তার মন্তব্য। নাম এসছে দাগিদের তালিকায়, দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে তদন্তকারী সংস্থাকে প্রমাণ দিতে হবে দুর্নীতি করে চাকরি কিভাবে করেছেন তিনি, দুর্নীতি সেটার প্রমাণ এবার তদন্তকারী সংস্থাকে দিতে হবে, চ্যালেঞ্জ করেছেন। চলুন যে চ্যালেঞ্জের খবর সামনে এসছে, কি বলছেন একের পর এক বক্তব্যের প্রসঙ্গে শোনাই। হ্যাঁ, নাম রয়েছে সেটা আমি দেখেছি। আর এটার বলতে এইটা তো আজকে নতুন নয়, 2022 সালের ডিসেম্বর মাসে প্রথম একটা তালিকা বেরোয়, সেখানে আমার নাম ছিল। সেই সময় আপনারা মতো সব নিউজ চ্যানেলই নিউজ করেছিলেন, জানেনও। আমি ডিসেম্বর মাসে যখন প্রথম 22 সালে বেরোয়, 2023-এর 2 জানুয়ারি প্রথম হাইকোর্টে কেস করেছিলাম, কারণ আমি জানি আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি। এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই লিস্ট দিয়েছিল, সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল যে আমার যদি কোনো জায়গায় আমার অসঙ্গতি প্রমাণ করতে পারে সেটা যেন তারা দেখায়। তা আজ পর্যন্ত কোনো দিন, প্রায় তো 3 বছর হতে চললো, সিবিআই কোনো দিন আমাকে ডাকিনি,
বা কোনো তদন্তকারী সংস্থাই আমাকে ডাকে। আমার ফুল ওএমআর, আমার 55টার 55টাই অ্যান্সার দেওয়া আছে। এবং আমার সিবিআইকে চ্যালেঞ্জ করা ছিল। আমার কোনো আউট অফ দ্য প্যানেল বা র্যাঙ্ক জাম্প এগুলো কোনোটাই আমি কোনো ক্যাটাগরির মধ্যে আমি পড়ি না। তাই পুনরায় আবার আগামী সোমবার আমি হাইকোর্টে আবার নতুনভাবে কেস ফাইল করছি। দেখা যাক বিচারে, আশা করি সঠিক তথ্যটাই উঠে। রাজপুর সোনারপুর পুরসভার 18 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর এই কুহেলি ঘোষ, তিনি এবার হাইকোর্টে যাচ্ছেন, মামলাও করবেন, কারণ চ্যালেঞ্জ করেছেন তিনি। প্রমাণ তো অবশ্যই করতে হবে, পরবর্তী সময় কি আপডেট তার দিকে তো নজর থাকবে। আর এবার যে নাম সামনে আসছে, মোটামুটিভাবে আপনারা দেখেছেন এই বান্ধবীর ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের মতন ঘটনা, এবং যে ব্যক্তি খবরের শিরোনামে এসেছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বা তার ঘনিষ্ঠ আরো একজনের নাম সামনে আসছে। তার নাম সাহিনা সুলতানা। এই সাহিনা সুলতানাকে একটু জানাই আপনাদেরকে। তার পরিচয় পাওয়া যাচ্ছে 2013 থেকে 2018 হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন। এবার 2018 থেকে 2023 জাঙ্গিপাড়া জেলা পরিষদের সদস্যা। দাগি হয়েও চাকরি পেয়েছিলেন বাঁকুড়ার একটি স্কুলে। আবার এর মধ্যে আরো বড় অভিযোগ তার বিরুদ্ধে, যে স্কুলে যাননি তিনি কখনো, এমনটাই বড়সড় অভিযোগ এই সাহিনার বিরুদ্ধে। বিশেষ ক্ষমতা বলে খানাকুলের একটি স্কুলে সে আবার ট্রান্সফার নেয়। অত্যন্ত গুরুতর অভিযোগ এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যার নাম ইতিমধ্যেই সামনে চলে এসছে দাগিদের তালিকায়, এবং সেই নামে খুব স্বাভাবিকভাবেই উল্লেখযোগ্যভাবে প্রশ্ন তো উঠছে। চলুন এর পরবর্তী সময় এসএসসির অযোগ্যদের তালিকায় সস্ত্রীক এবার আমরা জানতে পারছি। তালিকায় নাম তৃণমূল নেতার বিভাস মালিক এবং সন্তোষী মালিক, এই দুজনের নাম সামনে আসছে। ছবিও দেখাচ্ছি আপনাদেরকে, ভালো করে দেখে রাখুন। যে ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদেরকে দুজন, বিভাস মালিক, সন্তোষী মালিককে, এদের তালিকায় 316 নম্বরে নাম উঠে গিয়েছে। বিভাস মালিকের নাম 316 আর 1332 নম্বরে সন্তোষী মালিকের নাম। 2013 থেকে 2018 পর্যন্ত এরা জেলা পরিষদের সদস্যের কাজও করেছেন। বিভাস বাবু তার সেই জায়গায় চাকরি করছিলেন বলে আমরা জানতে পারছি। এক এক করে সেই নাম আপনাদের তালিকায় এই মুহূর্তে দেখাচ্ছি। চলুন, আরো নাম রয়েছে দাগিদের তালিকায়। আরো এক তৃণমূল নেতা স্ত্রী, তার নাম পাওয়া যাচ্ছে। তৃণমূল নেতা স্ত্রী, তার নাম কি? খানাকুল 1 নম্বর পঞ্চায়েতের তিনি সভাপতি। 1 নম্বর পঞ্চায়েতের সভাপতি শেখ নইমুল হক, তার নাম সামনে আসছে। দেখাচ্ছি আপনাদেরকে ছবি। 915 নম্বর দাগিদের তালিকায় এই নাম। খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ নাইমুল হক। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। নমিতা আদাক দাগিদের তালিকায় 915 নম্বরে, তার স্ত্রীর নাম সামনে আসবায় একে একে চাঞ্চল্য তো ছড়াচ্ছেই। এখানে শেষ নয়, আরো নাম আছে। তৃণমূল নেতার মেয়ে, তার নামও সামনে চলে আসায় চাঞ্চল্য কিভাবে ছড়াচ্ছে আপনাদেরকে জানাই। খানাকুলের তৃণমূল নেতা শ্রীকান্ত মণ্ডল, তার মেয়ের নাম সামনে, যার নাম অনন্যা মণ্ডল। দেখাচ্ছি রাইট ক্লিক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাইট চিহ্ন এই মুহূর্তে রয়েছেন, এবং সেখান থেকে দাঁড়িয়ে এই নাম সামনে চলে আসায় খানাকুল 2 নম্বর ব্লক সভাপতি হওয়ার দৌড়ে শ্রীকান্ত মণ্ডল তিনি এগিয়েছিলেন। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে তারও নাম এবার প্রশ্নের মুখে পড়ছে। চলুন, একদিকে দাঁড়িয়ে এই নামগুলো সামনে আসছে, আরো নাম রয়েছে, মানে একের পর এক নাম, সেই নামগুলো আপনাদের সামনে তুলে ধরছি। 589 নম্বর এবার দাগিদের তালিকায় যে নাম সামনে আসছে তিনি হচ্ছেন কবিতা বর্মন, যার নাম সামনে এসছে। দেখাই আপনাদেরকে, কবিতা বর্মন উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন সভাধিপতি, আর তার নাম এবার সামনে। যেমনটা আরো জানতে পারছি, তৃণমূল নেত্রী থাকার সময় তিনি অযোগ্য হয়ে চাকরি পান। 2023 সাল পর্যন্ত সভাধিপতি ছিলেন। বর্তমানে তিনি বিজেপি নেত্রী, এবং যেটা আরো খবর, ইটাহারের এক স্কুলের শিক্ষিকা হিসেবে কর্মরত। কবিতা বর্মনের স্বামী কি বলেছেন, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা, শুনুন। আমি জেলা পরিষদের সভাধিপতি ছিলাম 18 থেকে 23 পর্যন্ত। দেখেন, এই লিস্টটা সঠিক না, কি হয়েছে আমি ঠিক জানি না, আর এ বিষয়ে আমি এখন কিছু বলতেও চাই না। আমাদের যা বলার আমরা। আপনি কি আদালতে যাবেন?
কোর্টে গিয়ে বলবো। আমি জেলা পরিষদের সভাধিপতি ছিলাম 18 থেকে 23 পর্যন্ত। দেখেন এই লিস্টটা সঠিক না, কি হয়েছে আমি ঠিক জানি না, আর এ বিষয়ে আমি এখন কিছু বলতেও চাই না। আমাদের যা বলার আমরা আপনি কি আদালতে যাবেন? কোর্টে গিয়ে বলবো। এটা তো টোটাল আদালতের ব্যাপার। শুনছিলাম যে 8,500 আছে বহু ক্যান্ডিডেট বা অযোগ্য ক্যান্ডিডেট, এটা হচ্ছে কোর্টের বা ইডির, কিন্তু এখন দেখা যাচ্ছে মাত্র 2,000-এর কাছাকাছি। এটা তো একটা জল ঘোলার ব্যাপার আছে। প্রপার তদন্ত হোক, আমরাও আদালতে যাচ্ছি বা যাওয়ার চেষ্টা নেই, সবাই গ্রুপ আছে এখানে যারা বঞ্চিত হয়েছে তারাও যেতে পারে। স্বচ্ছ হোক, এটাও আমি চাই। স্বচ্ছভাবেই হোক। বেকার ছেলেরা অনেকে চাকরি পাচ্ছে না, তাদের দিকেও তাকে যদি স্বচ্ছতা আসে ভালো হয়। মোহাম্মদ নাজিবুল্লাহ তারও নাম, তিনি তৃণমূল নেতার ছেলে, তার নামও সামনে। এখন এই যে নামগুলো সামনে এসছে তার মধ্যে অনেকেই আবার চ্যালেঞ্জ করছেন, ইনিও তার মধ্যে পড়েন, চ্যালেঞ্জ করছেন। তিনি আদালতে যাবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। খুব স্বাভাবিকভাবে তিনি বলছেন এসএসসি কিসের ভিত্তিতে তালিকা প্রকাশ করলো, তার প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত তিনি বলছেন কোনো তথ্য দেখে অযোগ্য যে ঘোষণা করলো এসএসসি সেটা কোনটা, কি তথ্য তাদের কাছে রয়েছে। চাকরিহারা তৃণমূল নেতা পুত্র মোহাম্মদ নাজিবুল্লাহ তিনি এমনটা বলছেন। তো এক এক করে কি প্রতিক্রিয়ার প্রসঙ্গে শুনুন। সে লিস্ট নিয়ে অলরেডি একাধিক প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই লিস্টটা আমরা সরাসরি চ্যালেঞ্জ করছি, এই লিস্টটা আমরা মানছি না। বেদনাদায়ক, কোনো মানুষ যদি কর্মহীন হয়ে পড়ে তার অবস্থা তো খুব খারাপ হওয়া যায়, তো স্বাভাবিক। আমাদের সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। ঠিক আমার কোনো কমেন্টস নেই। হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখছে বিষয়টা, কোর্টের ম্যাটার, এখানে আমি কিছু বলবো না।